15 সেকেন্ড একটা ক্লিপ তুলে তুলে দেখায় দাও যে ওনার আঙুল নড়তেছে, হাত নড়তেছে, চোখ নড়তেছে, তাহলে তো মানুষ বুঝে যাবে যে না, আমরা যে বলতেছি, আমাদের মতো কিছু মানুষ, খারাপ মানুষ যে কথাটা বলতেছে সেটা আমরা খারাপ বলতেছি। এটা আমরা জানতে চাই। আমরা তো জানতে চাই দেশমাতা খালেদা জিয়া বেঁচে আছে, এটা আমরা বিশ্বাস করতে চাই, ইয়াকিন করতে চাই, ঈমান আনতে চাই এটার উপরে যে হ্যাঁ দেশমাতা খালেদা জিয়া বেঁচে আছেন। তাহলে একটা প্রমাণ দেখাও, একটা আলামত দেখাও, একটা ছোট্ট আলামত হলে দেখাও। আলামতটা কি? তোমার পার্সোনাল ক্যামেরাম্যান আছে, পার্সোনাল প্রেস আছে, ক্যামেরাম্যান একটু গিয়ে একটা 30 সেকেন্ড বা 50 সেকেন্ড একটা ক্লিপ নিয়ে আসো না কেন? ক্লিপটা নিয়ে এসে যদি তুমি ছেড়ে দাও, তুমিও তো কোটি কোটি টাকা কামাই ফেলবা। আজকে সরকার যদি 15 সেকেন্ডে একটা ক্লিপ বিএনপির অনলাইনে দেয়, চিন্তা করেন তো কত লক্ষ কোটি মানুষ দেখবে এই যে ক্লিপটা। আমার তো মনে হয় যে আপনাদের যত ইন্টারনেটের নেটওয়ার্ক আছে, যা আছে, এগুলা সব মানে কি বলে ইউটিউব ব্লাস্ট করবে। মানে এত মানুষ একসঙ্গে তখন ক্লিক করবে যে ইউটিউব ব্লাস্ট করে যাবে, তার ক্ষমতা বাইরে চলে যাবে, সে মনে হবে যে তার ফ্রিকোয়েন্সি ধরে রাখতে পারবে না। কিন্তু এই তথ্যটা তুমি কেন দিচ্ছ? আমাদের সরকারে এবং একটা বিএনপির মতো বিশাল দলে সত্য কথা বলার মতো একজন মানুষ নাই, সাহস বুকে নিয়ে আসবে। আমরা তো বলতেছি না দেশমাতা খালেদা জিয়া ভালো না মন্দ, তুমি কেন বলো যে উনি ভালো আছে? ভালো যদি উনি থাকে তাহলে ভেন্টিলেটরে উনি কেন? সত্যটা তো আমাদের উদ্ঘাটন করতে হবে। সত্যটা কি এটা তো আমাদের জানতে হবে। কারণ সত্য না জানলে তুমি একটা দিবা যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটি হয়ে গেছে, ত্রুটিপূর্ণ কারণের জন্য আসতে পারে না। তাহলে এদেশে পৃথিবীতে ইমার্জেন্সি চলবে কেমনে বলেন? ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সারা বিশ্বে চলবে কেন? 1 ঘন্টার মধ্যে যদি কোনো কোনো যদি ত্রাণ বা আমার অ্যাম্বুলেন্স এসে বাংলাদেশে না পৌঁছতে পারে, তাহলে ইন্ডিয়াতে নাই, পাকিস্তানে নাই, সবারই তো এয়ার অ্যাম্বুলেন্স আছে। থাইল্যান্ডের নাই, সিঙ্গাপুরের নাই, এয়ার অ্যাম্বুলেন্স কার নাই? বড় বড় দেশে সবগুলো এয়ার অ্যাম্বুলেন্স আছে, এমনকি ব্রুনাইয়েরও এয়ার অ্যাম্বুলেন্স আছে। যারাই বিত্তশালী মানুষ তারা এগুলা করে, কারণ এটা হলো এখন জেটের যুগ। এখন মানুষ আর বাসে ট্রেনে চলার চেয়ে প্লেনে চলে বেশি। কাজে এই জন্যই বলছি যে এই সত্যটা আমাদের জানতে হবে যে আসলে কি কাতারের বিমানে ত্রুটি দেখা দিয়েছিল, এই কথাটা তো আমরা জানার অধিকার আছে আমাদের। আমরা কি ওনার সন্তান না? আমরা কি ওনাকে ভালোবাসি না? আমাদেরকে উনি স্নেহ করে নাই? খালি দলীয় নেত্রী বলেই কি তাকে মানতে হবে? এছাড়াও কি ব্যক্তিগত ভাবে কি আমরা ওনার প্রতি অনুগত নই? আমাদের কি অধিকার নাই আমার নেত্রীকে একবার দেখার বা জানার ওনার বর্তমান অবস্থাটা কি? সত্য জানার অধিকার আমাদের নাই? আর যারা যেটা বলতেছেন তারা সত্য বলতেছেন না, এটা বাচ্চা ছেলেরা রিক্সাওয়ালা বলে স্যার এগুলো তো মিছা কথা কয়, বলে এটা তো আমার কথা না। আমি দাঁড়িয়ে আছি ইউনাইটেড হাসপাতালের সামনে, কেউ বলে ওই যে এবার কেয়ার হাসপাতালের সামনে, এবার কেয়ার হাসপাতালের সামনে বসে আছি, বসে আর রাস্তার মধ্যে বসে আছি, নিচে কত ঘোরা মানুষ ওই যে ওই ডিভাইডারের মধ্যে বসে রয়েছি। 2-4 জন মানুষ যাত্রী দিতে বলছে, সবারই বক্তব্য একই, সরকার মিথ্যা কথা বলতেছে, সবার একই কথা, নেতারা মিথ্যা কথা বলতেছে। যে ভাই তো আমার কথা না, কান পাতলে শোনা যায় কি মিথ্যা কথা বলতেছে। অর্থাৎ দেশমাতা খালেদা জিয়া যে জীবিত আছে এটা ওরা বিশ্বাস করতেছে না, ওরা যে চিকিৎসা সঠিকভাবে হচ্ছে এটা তারা বিশ্বাস করতেছে না। কারণ আমরা তো এমন কোন ডাক্তারকে দেখলাম না যে ডাক্তার বলতে চায় বা অমুক ইঞ্জেকশনটা চাইছে বা অমুক মেডিসিনটা চাইছে সেটা হাসপাতালের ওয়ার্ড থেকে বা মেডিকেল স্টোর থেকে তাড়াতাড়ি। নিশ্চয়ই খালেদা জিয়ার বেড সাইডে সমস্ত ওষুধের ফ্যাক্টরি নিয়ে বসে রাখেন নাই, নিশ্চয়ই সমস্ত সিরিঞ্জ বিভিন্ন জিনিস নিয়ে ওখানে দাম করে রাখেন নাই। ওনার বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে, ডাক্তার প্রেসক্রাইব করছে, তাহলে সেই স্লিপটা নিয়ে তো দৌড়ে মেডিসিন স্টোরে আসবে। তাহলে মেডিসিন স্টোরও তো বলে দিবে যে হ্যাঁ ভাই একটা ওষুধ এখান থেকে জরুরি এক্ষুনি এই মাত্র ম্যাডামের জন্য পাঠানো হয়েছে, তাহলে তো হয়ে গেল। কই এরকম কোন আলামত পাইছেন আপনারা সাংবাদিকরা? এরকম কোন তথ্য পাইছেন এটা জরুরি ওষুধ এটা হাসপাতালের মেডিকেল স্টোর থেকে জরুরি ভাবে নেওয়া হয়েছে, বা এটা এবার কেয়ারে নাই, এটা বাইরের থেকে আনা হচ্ছে, বা এটা আমাদের গ্রিন লাইফ থেকে আনা হচ্ছে, বা অনু ফার্মেসিতে আনা হচ্ছে? কারণ ওষুধ তো আনতে হবে নাকি? আপনার চিকিৎসা মানে কি ওষুধ দিতে হবে তো,
তাহলে ওষুধটা কোত্থেকে আনতেছেন? এটা তো মানুষকে বলতে হবে, যে দেখতে হবে যে এইরকম আলামত তো আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আমরা দেখি না কোনো ফার্মেসিতে কোনো ওষুধ গেছে বলে কোনো অনুসন্ধানশীল সাংবাদিক একটা রিপোর্ট দিতে পারছে না। আক্তার ভাই, যেমন একটা কথা আমি বলি, গতকালকের একটা কথা আপনি কিভাবে নেবেন জানি না, গতকালকের একটা কথা, গত পরশুদিন রাতে প্রথম আসলো যে আপনার এই ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন পার হয়েছেন প্রথম। এরপরে ডাক্তার জোবাইদা রহমান ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, ডাক্তার জোবাইর রহমান কাশপুর ব্রিজ পার হচ্ছেন, ডাক্তার জোবাইর রহমান পদ্মা সেতু পার হচ্ছেন, ডাক্তার জোবাইদা রহমান এই গাড়িতে উঠেছেন, ডাক্তার জোবাইদা রহমান খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, ডাক্তার জোবাইদা রহমান বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এসএসএফ নিরাপত্তা দিচ্ছে, ডাক্তার জোবাইর রহমান রেস্ট করতেছেন, ডাক্তার জোবাইর রহমান এখন ঘুমিয়েছেন, আজকে সকালে এসেছেন, মানে রিপোর্টগুলো এইভাবে। খালেদা জিয়ার কি অবস্থা আছে যেটা প্রতি ঘন্টায় বুলেটিন হওয়ার কথা, সেখানে 72 ঘন্টায় একটা বুলেটিন হয় না কেন? আর এই কথাগুলোই কি আপনি বলেন বুঝলেই কি আপনার উপরে এত খেপা, যার কারণে আমরা এখন ভিডিও টেক ডাউন করতে হবে, যার কারণে পুন্নিয়াকে গালি শুনতে হবে, যার কারণে মঞ্জুরুল আলমকে গালি শুনতে হবে? এগুলো কি আপনি এই সত্য কথাগুলো বলার সাহস করতেছেন বিদায়? এটা কি আপনার উপরেই খেপা নাকি অন্য কিছু? এখন আমি যখন মিডিয়া হয় আমি ব্যবহার করতেছি, নাহলে আপনারা আমাকে ব্যবহার করছেন, এটাই তো ওদের কথা। কেউ বলতেছে যে রাশেদ হায়দার প্রভোগ করছে তাকে আমি কথা বলার জন্য, ফলে এটার জন্য দায়ী রাশেদ হায়দার। জি, আমি বলতেছি না রে ভাই, আমি রাশেদ হায়দারের প্রভোকেশন এই কথা বলে নাই। উনি যে প্রশ্ন করলো, এতগুলো কথা বললো, তারপরে যে প্রশ্ন করলো কেন বলছেন না, তো উত্তরটা তো আমি দেওয়ার কেউ না। কিন্তু উনি উত্তরটা আমার কাছে প্রত্যাশা করছে বলে তো ফ্রান্স থেকে আমাকে রাত্রে 10টা-11টার সময় ডেকে উঠে বলছে বা দুইটা কথা বলেন। কারণ উনার তো উদ্গ্রীব হয়ে আছে, উনারও তো হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আছে যারা রাশেদ হায়দারের কাছে জানতে চায় যে দেশমাতা খালেদা জিয়ার বর্তমান হাল হকিকত কি। আচ্ছা, তিনিও আমাকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা তো আমি জানবো কোত্থেকে? আমার তো কাউকে প্রশ্ন করতে হবে। তিনি যদি অসত্য কথা বলেন, তিনি যদি সত্যের কাছে না থাকেন, তাহলে আমাকে কেন মিথ্যাবাদী বানাচ্ছেন? আমার বক্তব্য দিতে গেলে মিথ্যাবাদী হচ্ছি? আমি তো বলেছি সম্ভাবনার কথা। আমি বলেছি এই 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 উপসর্গ দেখা দিলে পরে এই রোগ হয়েছে, এই রোগ হলে এটা নিরাময় যোগ্য কি নির্যোগ না। আমি তো এই সম্ভাবনার কথা বলছি। এটা বলছি যে হ্যাঁ, এটাকে প্রলং করা যায়, একটা রোগীকে 1 মাস 6 মাস 1 বছর বাঁচিয়ে রাখা যায়। আপনি দেখেছেন যে আমাদের আশরাফ সাহেবকে, উনি পুরা নির্বাচনটা করছেন কিন্তু অন ভেন্টিলেটরে, ব্যাংককের হাসপাতালে কেবিনে শোয়া রাখিয়া ওনাকে ভেন্টিলেটর দিয়ে, ওনাকে পচনশীল ওষুধ দিয়ে ওনাকে 1 মাস বাঁচিয়ে রাখা হয়েছে, যাতে নির্বাচনে ওনার কোন রকম এফেক্ট না হয়। এবং নির্বাচনে জয়লাভ করার 1 দিন পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। এটা তো আমাদের নিকট অতীতে আমরা দেখেছি। এবং একটা আশরাফের মতো একটা লোকের মৃত্যু যদি 1 মাস গোপন করে রাখা যায়, তাহলে দেশমাতা খালেদা জিয়ার ব্যাপারটা তো, যেখানে সরকার চাচ্ছে, আমার দল চাচ্ছে, সবাই মিলে চাচ্ছে, উনার নিজের সন্তানে চাচ্ছে, সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের পারপাস সার্ভ না হবে, তাদের লক্ষ্যে তারা যতক্ষণ পৌঁছতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তো তারা এটাকে ধরে রাখবে। একদিন দেখেন কি হচ্ছে, এই কারণে দ্রুত তারেক রহমান সাহেব আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, দ্রুত তার জনপ্রিয়তা নিচের দিকে যাচ্ছে, দ্রুত তার দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, দ্রুত তার মায়ের প্রতি আনুগত্য হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদী, স্রোতবাহী নদী পার হইয়া মার জন্য গেছে ওষুধ নিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ থেকে 100 বছর আগে দামোদর নদী পার হইতে পারছে সাঁতরাইয়া, আর আমরা মাতৃভক্ত সন্তান হইয়া আমরা আসতে পারলাম না। তাহলে আমার মাতৃভক্তি নাই? মাতৃভক্তি থাকলে তো আমাকে কিছুটা প্রমাণ দেখাইতে হবে, নাই? তাহলে এতগুলো নেগেটিভ পয়েন্ট যদি একজন রাজনীতিবিদের থাকে, তাহলে তার প্রতি জনগণের আস্থা কতটুকু থাকবে? এই কথাগুলো আমরা বলছি বলে আপনারা অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন, যার কারণে আপনাদের উপরে গিয়া রাশেদ হায়দারের উপরে গেলে চাপ পড়তেছে। আমরা তো বিএনপির গত এই কয়দিনে তার জনপ্রিয়তা যেই জায়গায় যেভাবে নামছে, বলেন তো, আমার মনে হয় এত দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তার ধস হয়েছিল। আর সেখানে কি হচ্ছে, বিকল্প যারা আছে, অন্য যারা দলে আছে, সরকারের গ্রহণযোগ্যতা এখন গত 1 সপ্তাহে কতটুকু বাড়ছে?
সরকার কি সুন্দর ফুরফুরে মেজাজে আছে, সরকার এখন ডিক্টেটিং টার্মে কথা বলছে, সরকারের মধ্যে এখন অনুরোধের কথা নাই, সরকার এখন সরাসরি কথা বলছে। তার মানে আমরা পুরাই কি সরকারের পক্ষে খেলছি? ডক্টর ইউনূস লন্ডনে গিয়া যে সন্ধি করে আসলো, চুক্তি করে আসলো, তাহলে এখন কি সে উল্টা ব্ল্যাকমেলটা সে করতেছে যে বেটা লন্ডনে গিয়ে আমি চুক্তি করছিলাম, যে ঢাকায় এসে বেটা চুক্তি আবার বাস্তবায়ন কর, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এইগুলা বলতে গেলে আমরা বিভিন্ন লোকের হচ্ছে, এটা আমার ব্যাপার না, আমারটা চিন্তা করি আপনারা যখন আমাদেরকে কথাগুলো বলেন, আপনাদের উপর যদি বিপদ না হোক, আমি সেজন্য বলছি, আমি যা বলি আপনাদের তার সকল দায় দায়িত্ব আমার, আমি নিব। আমি এখন বারবার বলেন এই কথাটা, আপনার বারবার বলছেন যে আপনি আপনার দায় দায়িত্ব নিচ্ছেন, আমাদের কোনো দায় দায়িত্ব নাই, এই কথাটা আপনি বারবার বলেন। আমি এখনো নিচ্ছি, আজকেও তাই আপনাকে বলতেছি যে আমার যদি কথা যাই কিছু হোক, তার সম্পূর্ণ কথা আমার, আমি বলেছি দায় দায়িত্ব আমার। জবান আল্লাহ আমাকে দিয়েছে, আমি সেই জবান আল্লাহর নামে ব্যবহার করেছি, আল্লাহর আমানত আমি মানুষের কাছে আমার জবানের মাধ্যমে প্রকাশ করেছি। এই সরকার অত্যন্ত সফলতার সঙ্গে উতরায় গেছে এই অভিযোগ থেকে, কারণ তারা তাদের সকল ব্যবস্থা তারা করেছে। আর আমরা রাজনৈতিক ভাবে করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু সরকার তো সেই সুযোগ নিবেই, সরকার সেই সুযোগটা নিচ্ছে, এবং পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কাজে এখানে আমি মনে হয় যে আজকে আমাদের সমস্যাগুলো অন্যদিকে, আমাদের জাতীয় সমস্যা দিয়ে কিছু কথা বলা উচিত, আমাদের মানুষের আর্থসামাজিক অবস্থা দিয়ে কথা বলা উচিত। আর কত দেশমাতা খালেদা জিয়া নিয়ে আমরা কথা বলবো, কথা বলে তো কোনো ফায়দা হচ্ছে না, কোনো রেজাল্ট পাচ্ছে না। আপনি বুঝবেন ব্যাপারটা, আপনি ফ্রিকুয়েন্টলি যেহেতু বিদেশ যাতায়াত করেন, যান আসেন, একটা ছোট্ট একটা কাগজ দেওয়া হয় যেখানে আমাদেরকে নাম, তারপরে বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, একটা কাগজ ইমিগ্রেশন যখন আসি, আমাদের অনেকেই, আমি বলবো যে 80% লোকই আসলে এটা ফিল আপ করতে জানে না বা পারে না, কারণ শিক্ষার ক্ষেত্রে জানে না, পারে না। তো বিদেশে এইখানে কিন্তু কোথাও এই জিনিস নেই, এইখানে কোথাও এই জিনিস নেই, শুধুমাত্র বাংলাদেশে আছে। ঠিক আছে, আপনার সিকিউরিটির জন্য, কিন্তু আমরা বিদেশের এয়ারপোর্টে যে কোনো বিষয় যদি হেল্প চাই, আমাদের হেল্প ডেস্ক আছে, বাংলাদেশও আছে, দেখছি আমি। হেল্প ডেস্কে গেলে আপনাকে সরাসরি সব দেখায় দেয় কিভাবে কি করতে হবে না করতে সব। বাংলাদেশের এয়ারপোর্টে এই কাগজ নিয়ে যখন আমি যে কয়বার গেছি, আমি দেখছি যে অনেকে যা দৌড়ে যায় কাগজ, আমি দেখতে গেছি কি করে দেখি 100 টাকা বা 500 টাকা, সময় ক্ষেত্রে 500 টাকাও দিতে হয় এই ছোট্ট 5 লাইন 6 লাইন কাগজ লেখার জন্য। তাইলে আমার এই হেল্প ডেস্কের দরকার কি বাংলাদেশে? ওদের কি বেতন দেয় না সরকার? আমাদের এটাকে আরো আধুনিকরণ করতে হবে। আমার পাসপোর্টটার মধ্যে সকল আইডি, আমার সকল কিছু আছে, এটা আমি এয়ারপোর্টে স্ক্যান করব, যাওয়ার সময় স্ক্যান করব, লেখা হয়ে যাবে কখন গেছি আমি, আবার আসার সময় আমি স্ক্যান করব। আমি ওখানে হিউম্যান এরর বন্ধ করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে স্ক্যানের মেশিন বসাতে হবে। আমি যদি মালপত্র স্ক্যান করতে পারি, তা আমি তার পাসপোর্টটা স্ক্যান করতে পারি না? হ্যাঁ, এবং এটা অভিজ্ঞতা এবার হয়েছে। আমি চীনে যেখানে গেছি, আমি কাউকে চিনি না, কিছুই চিনি না। ও দেখি লেখা আছে অটো স্ক্যানার, আপনি পাসপোর্ট দিয়ে ঢুকাই দিলেন, সঙ্গে সঙ্গে চেক করে আপনাকে বললো তোমার লাগেজ দাও। আমি লাগেজটা ওই একটা হোল খুলে আসলো, লাগেজটা দিলাম, লাগেজটা ওয়েট করে নিয়ে আইসা গ্রাম করে আমাকে বোর্ডিং কার্ডটা দিয়ে দিল, বুঝছেন? আর এই ইয়ার স্লিপটা দিয়ে দিল, লাগেজ স্লিপটা। কোনো মানুষ তো নাই, যে নোবডি ইজ দেয়ার, বলেন। কাজে আমাদের মতো দেশে যেহেতু এখন শিক্ষিত হয়নি, আমরা এগুলো করতে পারি। এগুলো অ্যাপস তো খুব দামি, খুব বেশি অ্যাপস দামি তো না, কারণ তো বাই প্রোডাক্ট অ্যাপস পাওয়া যায়। এখন তো আমাকে আমেরিকাতে অ্যাপস কিনতে হবে না, চায়নার অ্যাপস সস্তা পাওয়া যাবে, সেকেন্ডারি অ্যাপস নিয়ে এসে করতে পারি আমি। তো এগুলো করার জন্য তো ইউ নিড সামথিং ইন ইউর হেড, বলেন। এই বুড়া আমার মধ্যে বুড়া দিতে হবে না, 70 বছর 72 বছর বয়সের লোক দিতে হবে না, আপনাদের মতো ইয়াং লোক দরকার, যারা বর্তমানে এআই ফাংশন করতে পারে। বলেন এআই আজকে দেখেন আপনি, এআই উইল হেল্প ইউ এভরিথিং। আপনারা এটা কেন পারতেছে না বলেন? কি কারণে পারতেছে না? কাজে আমি বলবো, যেহেতু আপনারা চাপ সৃষ্টি করেন না, যেহেতু আপনারা যারা বিদেশে গেছেন, একবার পালিয়ে গেলে পরে যখন ফ্রাঙ্ক রোজগার করা শুরু করে দিচ্ছেন, তখন তো আপনারা শ্যাম্পেন খান আর পানি খান না, বুঝছেন না? আর বাংলাদেশের কথা মনে থাকে না, মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে এটা ইউটিউবার করি, তখন আমাদের দেখি। কাজে দয়া করে আমি মনে করি বিষয়টার ব্যাপারে আমাদের নজর আনা উচিত। আমি মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি 3টা ব্যাপারে। একটা, সোলজারদের আপগ্রেড করা হোক, তাদের মহার্ঘ ভাতা দেওয়া হোক, সরকারি কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হোক, এবং বিমানবন্দরে লাগেজ চুরি বন্ধ করা হোক। এই দাবিগুলি বাংলাদেশ সরকারের কাছে করছি। পাশাপাশি যদি সম্ভব হয়
তাহলে অ্যাপস কিনে মানুষের চাকরিগুলোর ব্যাপারে ডাইরেক্ট করে দেওয়া হোক, এবং মানুষ ঘরে বসে বিকাশে টাকা পাইতে পারে। বিকাশে ভিসা পাইতে পারবে না কেন?